তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে প্রথমে এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের কিছু বলার আছে। যেমন এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, সেটা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, অনার্স হোক, এমডিসি কোর্সের স্টুডেন্ট হও, তোমরা প্রত্যেককে 50 নম্বরে এই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এখানে দুটো প্রশ্ন লিখতে হবে, 25 নম্বরে দুটো প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা আছে, তোমরা দেখবে সিলেবাস দুটো মডিউলে ভাগ করা আছে এবং প্রতিটা মডিউল থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং এক একটি প্রশ্নের মান হচ্ছে 25 নম্বর। এবার এই 25 নম্বর টানা প্রশ্ন হতে পারে বা 10 + 15 বা 15 + 10 এইভাবেও প্রশ্ন পার্টেও আসতে পারে। আর এক একটি 25 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 400 শব্দের মধ্যে অ্যান্সার করতে হবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখো, সেখানে ক্লিয়ার মেনশন করা আছে যে এক একটি প্রশ্ন তোমাদের কিন্তু 400 শব্দে উত্তর করতে হবে। এবারে তোমরা এই সাবজেক্টে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো করবে ভালো করে শুনে নাও। আর এই যে সাজেশন আমি আলোচনা করছি, এখান থেকে তোমরা 100% কমন পাবে এটুকু নিশ্চিত। এবং আজকে ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সারও আলোচনা করব। অর্থাৎ তোমাদের মডিউল 2 থেকে একটি প্রশ্ন আছে 51 ক নম্বর ধারায় বা 51 এ নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এই প্রশ্নের অ্যান্সারটা নিয়েও আজকে ক্লাসে আমি আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশনটা শুনে নাও, অর্থাৎ মডিউল 1 এবং মডিউল 2 থেকে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। মডিউল 1 থেকে প্রশ্নগুলো শোনো। আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেব, তারপরে এক্সট্রা যে প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমাদের সেগুলো বলবো। দেখো, প্রথম প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন কি বললাম? ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার এবং স্বাধীনতার ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভালো করে শোনো। ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। অর্থাৎ ওই যে 6টা মৌলিক অধিকার আছে না, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এই যে 6টা এইভাবে অধিকার আছে, ওই অধিকারগুলো তোমরা দেখে রাখবে। ওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট আরও প্রশ্ন আছে, ভালো করে শুনবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর মূল নীতিগুলি আলোচনা করো। আর ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা, এই প্রশ্নটা। এবং পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা এবং সমাজতন্ত্রের অর্থ লেখো। আর নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এছাড়া এক্সট্রা যে প্রশ্নগুলো তোমরা মডিউল 1 থেকে করবে ভালো করে শুনে নাও একটু। ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার, এটা একটু এক্সট্রা দেখে রাখতে পারো, এটাও কিন্তু তোমাদের সিলেবাসের ওপরে খুব ভালো একটা প্রশ্ন। তারপরে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, এই প্রশ্নটাও তোমরা এক্সট্রা দেখে রাখতে পারো, তোমাদের সিলেবাসের ওপর খুব ভালো একটা প্রশ্ন। তারপরে হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আর ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব। দেখো, এই যে ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব, এটা এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের বলছি, তবে এটা তোমরা মূল ক্যাটাগরির অর্থাৎ মূল ইম্পর্টেন্ট যে প্রশ্ন বলেছি সেই লিস্টে তোমরা অন্তর্ভুক্ত করে নেবে। তোমরা যারা কোয়েশ্চেনগুলো লিখে রাখছো বা শুনে রাখছো যে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, ওটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যেই তোমাদের পড়ে। আর আরেকটি প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। ঠিক আছে, আইনের অনুশাসন কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। এটা গেল তোমাদের মডিউল 1 থেকে। দেখো, মডিউল 1-এ তোমাদের সিলেবাস বড়, সেক্ষেত্রে তোমাদের একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। এবং তোমরা অনেকে জানো যে তোমরা অনেকে নতুন, তাও অনেকে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার দেখে জেনেছো যে
এই যে তোমাদের পরীক্ষাটা হবে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের, এটা 3টে শিফটে পরীক্ষা হবে। অর্থাৎ একটা হচ্ছে মর্নিং শিফট, তারপরে ডে শিফট যেটা তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, এবং ইভিনিং শিফট, এবং 3টে শিফটে 3টে সেটের প্রশ্নপত্র হবে এই একই সিলেবাসের মধ্যে থেকে। এবং মানে 30% প্রশ্ন যদি একটা সেটের সঙ্গে আরেকটা সেটের মিল থাকেও, অর্থাৎ 4টে প্রশ্ন দেওয়া থাকে, একটা প্রশ্ন হয়তো মিল থাকতে পারে একটা সেটের সঙ্গে আরেকটা সেটের, মিল নাও থাকতে পারে, ঠিক আছে, তবে থাকলেও খুব বেশি হলে একটি প্রশ্ন মিল থাকবে। তাহলে বুঝতেই পারছো এমনিই তোমাদের প্রশ্ন করতে হচ্ছে 3টে সেট মানে 12টা প্রশ্ন দেয়া থাকছে, ঠিক আছে। ধরো এখানে 10টা প্রশ্ন অল্টারনেট করে এলো, ঠিক আছে, 10টা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে। এবং মডিউল 1 থেকে যেগুলো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো করবে, একটি প্রশ্নের অ্যান্সার তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। এবং মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আগেও বলেছি যে প্রশ্নের উত্তর তোমরা আজকে ক্লাসে পেয়ে যাবে, যে সংবিধানের 51 ক নম্বর ধারায় উল্লেখিত মানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য। ওই মৌলিক কর্তব্য আলোচনা মানেই ওই সংবিধানের 51 ক নম্বর ধারায় যে প্রশ্নটা আমি বললাম ওই প্রশ্নের উত্তরটাই ওখানে লিখতে হবে, ওর সঙ্গে শুধু গুরুত্ব বা তাৎপর্যটা অ্যাড করতে হবে। এছাড়া 3টে এক্সট্রা প্রশ্ন এখান থেকে দেখবে, যে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা এটা, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা, আর হচ্ছে ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব বা কর্তব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশন, এইগুলো তোমরা ফলো করো, 100% তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত। এবার দেখো তোমাদের যে প্রশ্নের উত্তরটা পরীক্ষায় অবশ্যই আসবে, অর্থাৎ যে প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেখো। 51 ক নম্বর ধারা, এটা ভূমিকা, কিভাবে উন্নত মানের নোটস তোমরা লিখবে। দেখো, কর্তব্য ছাড়া নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়, সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4র্থ অংশের ক আইভির এ নামক নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক নম্বর ধারায় একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য মোট 11টি মৌলিক কর্তব্য আছে। এবারে 1-2 করে আলোচনা করা হয়েছে। কিভাবে আলোচনা করা হয়েছে? সংবিধান মান্য করা, সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় স্রোত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেম এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। 2 হচ্ছে যে সুমহান আদর্শ আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ করা ও অনুসরণ করা। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট 3 নম্বর দেখো, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। এইভাবে 11টা আছে, ঠিক আছে। একটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো, এইভাবে প্রশ্নের অ্যান্সার সব তোমরা পেয়ে যাবে, এরকম কোয়ালিটির অ্যান্সার সেক্ষেত্রে পাবে। আর তোমাদের সাজেশানটা আমি একবার দেখিয়ে দিই, তোমরা যারা দেখতে চাইছিলে, যে লেখাটা দেখতে চাইছিলে, আমি যে সাজেশানটা আলোচনা করলাম এটা হচ্ছে সেই সাজেশান। দেখো, তোমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে সব কিছু কম্প্যাক্ট পাবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে।